আসসালামু আলাইকুম। আশা করি যারা দেখছেন আমাদের আজকের এই সেশন সবাইকে স্বাগতম জানাই এবং সবাইকে আহ, উম, স্বাগতম যে আজকে আমাদের এই সেশনে যুক্ত হচ্ছেন বা ইন ফিউচার যারা দেখবেন সবাইকে জানাই স্বাগতম। আমরা মূলত লাইফ কোচিং নিয়ে আমরা একটা ধারাবাহিক পর্ব পরিচালনা করে করে থাকি। তো শুরু করেছিলাম প্রায় অনেক মাস আগে, কিন্তু কিছু সমস্যার কারণে আমরা কন্টিনিউ করতে পারিনি, বাট এখন আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব। তো প্রথম যে সেশনটা ছিল লাইভ কোচিং এর, সেই সেই সেশনে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল ইউর ভিশন, তারপরে ছিল দ্য আর্ট অফ বিল্ডিং ট্রাস্ট, দ্য পারপাস অফ লাইফ কোচিং। এই তিনটা বিষয় নিয়ে আমরা প্রথম সেশনে আলোচনা করেছিলাম। তো প্রথম সেশনের যেই ভিডিওটা, সেটা লিংক আমরা ইনশাল্লাহ এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা দিয়ে দিব লাইভটা শেষ হওয়ার পরে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আজকে হলো দ্বিতীয় সেশন। আমরা সেকেন্ড সেশনে আজকে আমরা লাইভ কোচিং এর আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব। এভাবে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন টপিকস এর উপর আলোচনা করব, যে টপিক গুলো আসলে আমাদের লাইফের সাথে সম্পর্কিত এবং আমাদের লাইফটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে ইন ফিউচার কনসালটেন্টের কাছে যাওয়া লাগবে না, আমরা নিজেরাই নিজেদের কাউন্সিলিং করতে পারবো বা আমাদের লাইফটাকে সুন্দরভাবে গুছাতে পারবো যদি আমরা এই লাইফ কোচিং এর প্রত্যেকটা পর্ব সুন্দরভাবে দেখে নেই এবং ওগুলো নিয়ে গবেষণা করি এবং নিজেদের উপর পর্যালোচনা করি। ঠিক আছে, আমরা প্রথমেই আপনারা আমার পরিচয় জানতে পারছেন এখানে এই স্লাইডের মাধ্যমে। আমরা স্লাইডের মাধ্যমে শিখবো, জানবো যে লাইফ কোচিং এ কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রেইজিং পার্সোনাল স্ট্যান্ডার্ডস। অর্থাৎ আপনি নিজের পার্সোনাল যে স্ট্যান্ডার্ড আছে, মর্যাদা আছে, আপনার যে গুণাবলী আছে, সেটাকে কিভাবে আপনি স্ট্যান্ডার্ড করবেন, উন্নত করবেন, সুন্দর করবেন। ঠিক আছে? তো এই পার্সোনাল স্ট্যান্ডার্ডটাকে সুন্দর করার জন্য, বৃদ্ধি করার জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে সেটা হলো লিসেনিং স্কিল, অর্থাৎ অ্যাক্টিভ লিসেনিং। ঠিক আছে? যে এই অ্যাক্টিভ লিসেনিং এর ভিতরে না অনেক বাধা আসে। যেমন এখানে যেটা লেখা আছে, দেয়ার আর মেনি থিংস দ্যাট গেট ইন দ্য ওয়ে অফ অ্যাক্টিভ লিসেনিং অর লার্নিং। অর্থাৎ আপনি যত অ্যাক্টিভ লিসেনিং করতে পারবেন, আপনার লার্নিং ক্যাপাসিটি তত বাড়বে, আপনার শিক্ষা তত বাড়বে, জ্ঞান তত বাড়বে, তত আপনি শিখতে পারবেন। তো কিন্তু এই লার্নিং এর ভিতরে, এই লিসনিং এর ভিতরে আমরা অনেক কিছুতে বাধাপ্রাপ্ত হই। সেই বাধাগুলো কি, সেগুলো আমরা আলোচনা করব। ইটস ইম্পর্টেন্ট টু বি অ্যাওয়ার অফ দিস ব্যারিয়ার্স, মেনি অফ হুইচ আর জাস্ট ব্যাড হ্যাবিটস। এগুলোর ভিতরে বেশিরভাগই হলো আমাদের নিজেদের খারাপ অভ্যাস। ইন অর্ডার টু বিকাম এ মোর ইফেক্টিভ লিসনার। ওকে, আমরা এখানে 6টা পয়েন্ট দেখতে পাচ্ছি। পয়েন্টগুলো আমরা যদি একটু পড়ি। নাম্বার 1 হলো উই হ্যাভ প্রিকনসিভড আইডিয়াস, এক্সপেকটেশনস অর বায়াস। অর্থাৎ আমরা অনেক সময় কোনো বিষয় সম্পর্কে পূর্বে থেকেই একটা ধারণা করে বসে থাকি বা একটা প্রত্যাশা নিয়ে বসে থাকি যে এটা হবে, অথবা বায়াস হয়ে পক্ষপাতিত্ব করি, যে কারণে আমরা আসলে কি করি, অ্যাক্টিভ লিসনার হতে পারি না বা শিখতে পারি না, বা কোনো কিছু, কোনো লেকচার হোক, কোনো বিষয় হোক, সেটা থেকে আমরা সুন্দরভাবে শিখতে পারি না। কারণ হলো আমাদের পূর্বে থেকে একটা আইডিয়া বা একটা এক্সপেকটেশন থেকে থাকে আমাদের মাইন্ডের ভিতরে, যে কারণে আমরা নতুন কিছু শিখতে পাই না। এই জন্য এক্সপেকটেশন, প্রিকনসিভ আইডিয়া যেটাই আমার মাথায় আছে সেটা থেকে বের হয়ে আসতে হবে, বায়াস থেকে বের হয়ে আসতে হবে, আমাদের মাইন্ডটাকে ওপেন রেখে নতুন কিছু শেখার জন্য বা নতুন কিছু জানার জন্য সে প্রচেষ্টা করতে হবে। নাম্বার 2 যেটা, উই আর মোর ইন্টারেস্টেড ইন বিং রাইট দেন লার্নিং। অর্থাৎ আমরা শিখার থেকে নিজেদেরকে সঠিক প্রমাণ করতে বেশি ব্যস্ত থাকি। আমরা সবসময় চাই আমি যেটা জানি, আমি যেটা বুঝি সেটাই রাইট, সেটাকেই রাইট প্রমাণ করতে আমরা ব্যস্ত থাকি। কিন্তু অন্য মানুষ বা অন্য মানুষের যে কথাবার্তা হোক, তাদের যে চিন্তা ভাবনা হোক, সেটাও যে রাইট হতে পারে সেটা আমরা মানতে রাজি হই না। আমরা সবসময় কি করি, নিজের যে বুদ্ধি, নিজের যে বিবেক, নিজের যে আইডিয়া, সেটাকে আমরা রাইট প্রমাণ করতে চাই। এটাও একটা বাধা অ্যাক্টিভ লিসনারের ক্ষেত্রে। তো এই বাধা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। নাম্বার 3 হলো উই আর লিসনিং টু রিপ্লাই ইনস্টেড অফ লিসনিং টু লার্ন। অর্থাৎ আমরা কোনো কিছু শুনি সেটা রিপ্লাই করার জন্য, হ্যাঁ আমিও জানি এটার উত্তর এই হবে, হ্যাঁ, রিপ্লাই করার জন্য, নিজের নিজের যুক্তি খাটানোর জন্য, কিন্তু শিখার জন্য আমরা শুনি না। এটা একটা বাধা। অর্থাৎ কোনো কিছু শুনলে নতুন কিছু শিখার জন্য শুনতে হবে, যাতে করে আমাদের এই বাধাটা দূর হয়ে যায়। ওকে, নাম্বার 4 হলো উই ফাইন্ড দ্য কমিউনিকেটর অ্যাট্রাকটিভ অর আনঅ্যাট্রাকটিভ। অর্থাৎ আমরা যার সাথে কথা বলি বা যে কমিউনিকেটর থাকে,
তার দিকে আমরা খেয়াল করি সে কতটুকু অ্যাট্রাকটিভ আর কতটুকু আনঅ্যাট্রাকটিভ। যদি অ্যাট্রাকটিভ হয় তখন আমরা বেশি অ্যাটেনশন দিই, ঠিক আছে, তার প্রতি ইন্টারেস্টটা বেশি দেখাই। আর যখন দেখি না সে অ্যাট্রাকটিভ না, তখন তার প্রতি একটা নেগেটিভ ধারণা করে ফেলি, তার প্রতি ইন্টারেস্টটা আমাদের থাকে না। এই যে ইন্টারেস্টটা থাকে না, তখন কিন্তু সে একটা ইম্পর্টেন্ট কথা বললেও তখন আমরা ওইটা মাইন্ডে রাখতে পারি না, আমাদের মনোযোগটা থাকে না। এই জন্য আমরা এটাকেও একটা নেগেটিভ সাইড মনে করবো অ্যাক্টিভ লিসনারের ক্ষেত্রে। তো কে অ্যাট্রাকটিভ কি অ্যাট্রাকটিভ সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হলো সে কি বলছে, সে কি মেসেজটা দিচ্ছে, সেটা ইম্পর্টেন্ট। অর্থাৎ অ্যাক্টিভ লিসেনিং আমাদের ভিতরে থাকতে হবে, যে সে যাই বলুক আমরা সেটা শুনবো। নাম্বার 5 হলো হ্যাভিং এ ক্লোজড মাইন্ড, অর্থাৎ আমাদের মাইন্ডটাকে আমরা ক্লোজ করে ফেলাই, মানে বন্ধ করে রাখি, ওপেন রাখি না। ওপেন বলতে হলো নতুন কিছু শিখা বা নতুন কোনো আইডিয়া হোক, নতুন কোনো নলেজ হোক, সেটাকে জানার বোঝার ট্রাই করি না। আমরা সবসময় নিজের মাইন্ডটাকে ক্লোজ রাখি, যে আমার যতটুকু জ্ঞান আছে, যতটুকু বুঝ আছে, ওই গণ্ডির ভিতরে রাখার চেষ্টা করি। এটাও একটা অ্যাক্টিভ লিসেনিং এর ক্ষেত্রে বাধা। নাম্বার 6 হলো আদার এক্সটার্নাল ডিস্ট্রাকশন। এছাড়া এইগুলো বাদে আরো বিভিন্ন ডিস্ট্রাকশন হতে পারে, ঠিক আছে, বন্ধু বান্ধবের আইডিয়া নিয়ে কাজ করা, নিজের বুদ্ধি দিয়ে কাজ না করা, ঠিক আছে, কেউ একটা বললো সেই তালে তালে দৌড়ানো, সে তালেই চলা, এরকমও হতে পারে। অর্থাৎ নিজের আইডিয়া না খাটানো। তারপরে কেউ কোনো কিছু বলতেছে, আমরা দেখা গেছে সে সময় আমাদের মাইন্ডটাকে অন্যদিকে নিয়ে যাই বিভিন্ন কারণে, বিভিন্ন পারিবারিক সমস্যা হোক, বন্ধু বান্ধবের সমস্যা হোক, বিভিন্ন কারণে আমরা আমাদের মাইন্ডটাকে ওখান থেকে সরিয়ে ফেলাই। এরকম নানা ধরনের ডিস্ট্রাকশন হতে পারে। সেটা হতে পারে মোবাইল, যেমন একটা সেমিনারে গেলাম আমরা, মোবাইলটাকে আমরা সাইলেন্ট করলাম না, মোবাইল বেজে উঠলো, আমাদের মনোযোগটা নষ্ট হয়ে গেল। লেকচারের সময় আমরা লেকচারটা মনোযোগ শুনতে পারলাম না। এভাবে নানা ধরনের ডিস্ট্রাকশন থাকে, সেগুলোর মাধ্যমেও কিন্তু আমরা অ্যাক্টিভ লিসেনিং করতে পারি না। এই যে বাধাগুলো, এরকমই বাধা আরো অনেক আছে। বাধাগুলোকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে আমরা ওগুলো দূর করার চেষ্টা করব। দূর করে আমরা কি করব, অ্যাক্টিভ লিসনার হব। আমরা যত অ্যাক্টিভ লিসনার হব, তত আমাদের পার্সোনাল স্ট্যান্ডার্ডস বৃদ্ধি পাবে, আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। এবার হলো এ প্র্যাকটিক্যাল গাইড অন হাউ নট টু ওয়েস্ট ইউর টাইম। অর্থাৎ আপনি কোনো আপনার ক্লায়েন্টের সাথে কাজ করবেন, আপনার কলিগের সাথে কাজ করবেন, বা হতে পারেন আপনি টিচার, আপনি স্টুডেন্টের সাথে আপনি স্টুডেন্টকে পড়াবেন। যে কোনো কমিউনিকেশনই হোক না কেন, ক্লায়েন্ট হোক না কেন, বিজনেস হোক না কেন, জব হোক না কেন, সেখানে আপনি এই যে এখানে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, 4টা কোশ্চেন, এই কোশ্চেনগুলোর মাধ্যমে আপনি নিজেই যাচাই করতে পারবেন যে তার সাথে কাজ করলে আপনি কি আপনার টাইমটাকে ওয়েস্ট করবেন, নাকি টাইমটা আপনার ফ্রুটফুল হবে, গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, যেমন ফার্স্ট কোশ্চেন যেটা, সেটা হলো ইজ ইউর ক্লায়েন্ট ওপেন টু হিয়ারিং নিউ আইডিয়াস অ্যান্ড আর দে রেডি টু চেঞ্জ। অর্থাৎ আপনি যার সাথে কাজ করবেন সে কি নতুন কোনো আইডিয়া শোনার জন্য প্রস্তুত আছে, এবং নতুন আইডিয়া নিয়ে তার বিজনেস হোক, জব হোক, এই পরিবেশ হোক, সেটাকে পরিবর্তন করতে, তার মাইন্ডটাকে পরিবর্তন করতে সে কি তৈরি আছে কিনা, সে রেডি আছে কিনা। এটা একটা কোশ্চেন। এই কোশ্চেনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে তার সাথে কাজ করা কি আপনার সময় ব্যর্থ হবে, নাকি সময়টা ইফেক্টিভ হবে। নাম্বার 2 কোশ্চেন, ইজ ইউর ক্লায়েন্ট রিসেপটিভ অ্যান্ড উইলিং টু অ্যাপ্লাই দ্যাট হুইচ দে আর লার্নিং। অর্থাৎ আপনার ক্লায়েন্ট হতে পারে, আপনার স্টুডেন্ট হতে পারে, তারা যখন কোনো কিছু শিখে সেটা কি তারা অ্যাপ্লাই করতে প্রস্তুত আছে, এবং তারা কি সেটা গ্রহণ করে কিনা। ফার্স্ট হলো গ্রহণ করে কিনা, এবং গ্রহণ করার পরে সেটা অ্যাপ্লাই করতে চায় কিনা। এটা একটা কোশ্চেন। এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে তার সাথে কাজ করলে আপনার টাইমটা কি ওয়েস্ট হবে কিনা। নাম্বার 3, ইজ ইউর ক্লায়েন্ট অ্যাপ্রিসিয়েটিভ অফ ইউর টাইম, এনার্জি, ইনসাইটস অ্যান্ড এফোর্টস। অর্থাৎ আপনি যখন একটা গ্রুপ ওয়ার্ক করবেন, টিম লিড করবেন, যে কোনো কাজ করবেন, আপনার কিন্তু অনেক এফোর্ট দিতে হবে, এনার্জি লস হবে, আপনার ইনসাইট দিতে হবে, টাইম দিতে হবে। তো এই বিষয়গুলোর প্রতি তারা কি আসলে অ্যাপ্রিসিয়েটিভ কিনা, যারা আপনার সাথে কাজ করে তারা কি অ্যাপ্রিসিয়েটিভ কিনা, যে হ্যাঁ আপনার কাজটা ঠিক হয়েছে, ভালো হয়েছে। এই কোশ্চেনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে যখন দেখবেন যে তারা অ্যাপ্রিসিয়েট করতেছে আপনার কাজে, তখন বুঝবেন যে তারা খুশি আছে আপনার কাজের উপর। আর যখন দেখবেন যে না, তারা অ্যাপ্রিসিয়েট করছে না, মন মরা হয়ে আছে বা চুপচাপ গ্রহণ করে চলে গেছে, বুঝবেন যে তারা নিউট্রাল, তারা অতটা বেশি লাইক করেনি, পছন্দ করেনি আপনার কাজ। এভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার টাইমটাকে ওয়েস্ট হচ্ছে, নাকি এটা ইফেক্টিভলি ব্যবহার হচ্ছে। নাম্বার 4 কোশ্চেন, ইনভেস্ট yourself into the use of the word those who are ready to grow। অর্থাৎ আপনি আপনাকে ওই মানুষগুলোর জন্য ইনভেস্ট করেন, ওই মানুষগুলোর পিছনে ব্যয় করেন, পৃথিবীর দোজ হু আর রেডি টু গ্রো, অর্থাৎ যারা নিজেদেরকে ডেভেলপ করতে প্রস্তুত, যারা নিজেদেরকে উন্নত করতে প্রস্তুত, তৈরি আছে, তাদের পিছনে আপনি সময়টাকে ব্যয় করেন। তাহলে আপনি
আপনার মনে করবেন যে আপনার টাইমটা ওয়েস্ট হচ্ছে না, কারণ তারা আপনার মাধ্যমে, আপনার হেল্পের মাধ্যমে বা আপনার সাহায্যে তারা আরো গ্রো করবে, আপনি নিজেও গ্রো করতে পারবেন। এইভাবেই আমরা কি করতে পারবো, আমরা কোশ্চেনের মাধ্যমে বা অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারবো যে আমরা আসলে আমাদের টাইমটাকে ওয়েস্ট করতেছি না। কারণ হলো টাইম ইজ মানি ভাই। আমরা যদি আমাদের টাইমটাকে ঠিক মতো ইউজ না করি, ওয়েস্ট করি, একটা সময় এই টাইম আর থাকবে না। টাইম এরকম একটা জিনিস যেটা একবার চলে গেলে আর কিন্তু ফেরত আসে না। এই জন্য টাইমটাকে উপযুক্ত ইফেক্টিভলি ইউজ করতে হবে। ওকে, আমরা পরের স্লাইডে যাই। আমরা জানি এখানে কিছু বেসিক লার্নিং স্কিল সম্পর্কে আলোচনা আছে। সায়েন্টিস্ট এন্ড সাইকোলজিস্ট হ্যাভ আইডেন্টিফাইড এ নাম্বার অফ ওয়েজ দ্যাট পিপল লার্ন এন্ড রিটেইন ইনফরমেশন। সায়েন্টিস্ট এবং সাইকোলজিস্ট যারা আছে তারা আসলে বিভিন্ন ধরনের পদ্ধতি বের করেছে যেগুলোর মাধ্যমে আমরা আসলে জ্ঞান অর্জন করতে পারি বা শিখতে পারি। সেগুলোর ভিতরে একটা থিওরি VARK মডেল, যেটা আসলে 4 ধরনের লার্নারকে আইডেন্টিফাই করেছে। নাম্বার 1 লার্নার হলো ভিজুয়াল, নাম্বার 2 হলো অডিটরি, নাম্বার 3 হলো রিডিং এন্ড রাইটিং, নাম্বার 4 হলো কিনেস্থেটিক। ভিজুয়াল বলতে আমরা কি বুঝি? ভিজুয়াল লার্নার বলতে আমরা তাদেরকেই বুঝি যারা মূলত দেখার মাধ্যমে শিখে। এখানে প্রত্যেকটা টাইপই কিন্তু ইম্পর্টেন্ট শিখার ক্ষেত্রে। যেমন আপনি যখন চোখ দিয়ে কোনো কিছু দেখেন, সেটা কিন্তু আপনার বেশি মনে থাকে। অনেক মানুষের, এক এক মানুষের কিন্তু এক এক রকম ভাবে তাদের ব্রেনটা কাজ করে। ধরেন কোনো মানুষ দেখা গেছে কোনো কিছু দেখলে ওটা সহজে ভুলে না। আমি এই কাজটা দেখেছি, আমি এই লোকটাকে দেখেছি, এখানে সহজে ভুলে না। এটাকে বলে ভিজুয়াল লার্নিং, দেখার মাধ্যমে শিখা। সেটা হতে পারে কোনো মিডিয়ার মাধ্যমে, কোনো প্লেসের মাধ্যমে, যেভাবে হোক কোনো কিছু চোখ দিয়ে দেখার মাধ্যমে যেটা শিক্ষা সেটা হলো ভিজুয়াল লার্নিং। নাম্বার 2 হলো অডিটরি, অর্থাৎ কান দিয়ে শোনার মাধ্যমে। অনেক মানুষ দেখবেন যারা অন্ধ আছে তারা কান দিয়ে শুনে কিন্তু অনেক কিছু ব্রেনের ভিতরে ক্যাচ করে ফেলতে পারে, সেভ করে রাখতে পারে। তাদের অডিটরি শক্তিটা অনেক বেশি। যে কোনো মানুষ আছে তারা দেখার থেকে শোনার মাধ্যমে বেশি মনে রাখতে পারে, শোনার মাধ্যমে বেশি ব্রেনটা তাদের কাজ করে, তারা লার্নিংটা বেশি করতে পারে। নাম্বার 3 হলো রিডিং এন্ড রাইটিং। আমরা যেটা স্কুল কলেজে বেশি করি, রিডিং, পড়ি এবং লিখি। লেখা এবং পড়ার মাধ্যমে দেখবেন অনেক মানুষের শিক্ষাটা বেশি হয়, তাদের জ্ঞানটা বেশি থাকে এবং ব্রেইনে সেটা সেভ থাকে বেশিক্ষণ। অর্থাৎ লেখা এবং পড়ার মাধ্যমে আমাদের ব্রেইনে কোনো কিছু নতুন কিছু শিখার ক্ষেত্রে বা কোনো কিছু জানার ক্ষেত্রে সেটা আমাদের ব্রেইনে সেভ থাকে, আমরা শিখতে পারি খুব দ্রুত। এরকম অনেক টাইপের মানুষ আছে। এক এক মানুষের কিন্তু এক একটা খুব ভালো কাজ করে, এক এক টাইপ। নাম্বার 4 যেটা বলছে কিনেস্থেটিক। কিনেস্থেটিক বলতে হলো হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মাধ্যমে শিখা, অর্থাৎ প্র্যাকটিক্যাল আমরা বলতে পারি। প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে কোনো কিছু করার মাধ্যমে একটা যে কোনো কাজ হোক, যে কোনো বিষয় হোক, সেটা প্র্যাকটিক্যালি হাত দিয়ে করার মাধ্যমে যে শিক্ষাটা সেটাকে বলি কিনেস্থেটিক। তো অনেক মানুষ আছে যেটা একবার নিজে করে সেটা মনে রাখতে পারে বেশি। দেখা গেছে একটা মানুষ একটা জিনিস দেখলো একবার, একটা মানুষ এই যে একটা কাজ করতেছে, এক্সেলের একটা কাজ হোক বা কোনো কিছু কম্পিউটারের কাজ হোক, সে একটা কাজ দেখতেছে যে অন্য মানুষ করতেছে, একটা মানুষ দেখেই মনে রাখতে পারে। আরেকটা মানুষ দেখা যাচ্ছে দেখছে কিন্তু মনে রাখতে পারে না, তার ভালো মতো শিখতে পারে না। তখন কখন শিখতে পারে? যখন সে নিজের হাতে কাজটা করে। এটাকে বলে কিনেস্থেটিক। তার কিনেস্থেটিকটা হলো হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মাধ্যমে কোনো কিছু শেখা। এই 4 ভাবে কিন্তু আমরা শিখতে পারি। এক একটা শিক্ষার মাধ্যম এক এক মানুষের কাছে এক এক ভাবে কাজ করে। তো আমরা এই 4টা ব্যবহার করতে পারি। যার ক্ষেত্রে যেটা বেশি উপযুক্ত, যেটা বেশি সে মনে রাখতে পারে যে পদ্ধতির মাধ্যমে, আমরা সেই পদ্ধতিটা বেশি ফলো করব শিখার ক্ষেত্রে। তাহলে কি হবে? আমাদের ব্রেনটা ভালো কাজ করবে এবং ভালোভাবে ব্রেনে সেভ রাখতে পারবো, কোনো কিছু মেমোরাইজ করতে পারবো বা কোনো কিছু শিখতে পারবো, জানতে পারবো। এটা ছিল আমাদের আজকের আলোচনা। আজকে এ পর্যন্তই, খুব অল্প আলোচনা নিয়ে এসেছি। আমরা ইনশাল্লাহ পরবর্তী সেশন খুব শীঘ্রই আবার পরবর্তী সেশন আসবে। এভাবে লাইফ কোচিং এর প্রত্যেকটা পর্বে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের লাইফের জন্য উপযুক্ত, লাইফে শিক্ষার জন্য অনেক কাজে আসবে। তো আমি আশা করব যারাই আমাদের পেজের ভিউয়ার আছেন, ফলোয়ার আছেন, তারা আমাদের সাথে থাকবেন, আমাদের সেশন গুলো ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলও আছে, সেখানে ওই সেশন গুলো আপলোড করা হবে। আপনার সেখানে সিরিয়াল বাই প্রত্যেকটা সেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী সেশনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।